সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলাপ করি। আজকে আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতি আলাপ করব। আমরা বাজেট নিয়ে আলাপ করতে চাই। প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট আসছে বৃহস্পতিবারে 6 তারিখে। অর্থনীতির চেহারা কেমন এবং বাজেটের সঙ্গে প্রত্যাশার জায়গাগুলোতে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে বা গুরুত্ব দিতে পারছে, রাজস্ব আহরণ, ধনীদের দিকে সরকারের বা বাজেটের দৃষ্টি কেমন থাকবে, সাধারণ মানুষের উপরে পরোক্ষ করের বোঝা তাদের জীবনে কতটা বিপর্যয় নেমে আসছে, বিশেষ করে খাদ্য মূল্য বা পণ্য মূল্য বা মূল্যস্ফীতির প্রসঙ্গে, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমরা ব্যাংক খাতকে কীভাবে দেখছি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যের দিকে আমাদের নজর কতটা, মানুষের দৈনন্দিন জীবনের যে চ্যালেঞ্জ সেগুলো কতটা মোকাবেলা করতে সক্ষম বাজেটের যে পরিকল্পনা তারা করছেন, সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলাপ করব। আমরা শুরুতেই পরিচিত হব আমাদের স্টুডিওতে থাকা দুজন অতিথির সঙ্গে। রয়েছেন জনাব তাবিথ আউয়াল, বিএনপির নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। স্বাগত আপনাকে। জনাব তাবিথ আউয়াল, আপনার কাছ থেকে শুরু করছি। যেরকম একটা ভূমিধস জয়ের আশা করেছিল জনাব নরেন্দ্র মোদী, তারা বলেছিলেন যে 400 পার হয়ে যাবে তার এনডিএ জোট, কিন্তু প্রত্যাশিত ফলাফল 300-র মধ্যে গিয়ে কোনো জায়গার মধ্যে এখনও আছে আটকে। এটা হয়তো আরও কিছু হতে পারে। একক সংখ্যাগরিষ্ঠতা উনি পান নাই, কিন্তু ওনার জোটের মিত্রদের নিয়ে উনি কোয়ালিশন সরকার করতে পারবেন। কিন্তু একই সঙ্গে আশাতীত ফলাফল করেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, এবং তারাও নানা ধরনের ইকুয়েশন বিশ্লেষকরা বলছেন, যদিও এই আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও শুরু হয়নি, তবে রাহুল গান্ধী বললেন যে এটা একটা তার ভারতবাসী যে নরেন্দ্র মোদীর শাসন চায় না তার একটা ম্যান্ডেট এখানে, এবং অনেক বিশ্লেষক বলছেন যে এটা তার একটা পলিটিক্যাল ডিফিট, এটা তার একটা মোরাল ডিফিট ইত্যাদি। আপনি নিশ্চয়ই এটা পর্যালোচনা করছেন এবং দেখছেন। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে এবং এনটিভির সকল দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে দেখেন, প্রথম কথা হলো যে ভারতের যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা খালি বাংলাদেশের জন্য না, পুরো পৃথিবী কিন্তু নির্বাচন দিকে তাকিয়ে আছে, কারণ সবচেয়ে লার্জেস্ট পরিমাণ ভোটার কিন্তু এই ভারতের নির্বাচনে অংশগ্রহণ করে, 64 কোটি, অ্যান্ড অলওয়েজ গ্রোয়িং। তার ভিতরে আমরা সবাই জানি যে সাউথ এশিয়ার ভিতরে লার্জেস্ট ডেমোগ্রাফি হলো 30-এর নিচে যেই মানে ডেমোগ্রাফি ভোটার, 18 থেকে 30। তার মানে এই ইলেকশনে ইয়াং ভোটারদের ম্যান্ডেটটা কোন দিকে যাচ্ছে সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষায় আছে, আর মানে ফলাফল যেটা চলে আসবে। আমরা বেসরকারিভাবে ফলাফলটা বুঝতেছি যে 280-র মতো এনডিএ অ্যালায়েন্স পাবে, অ্যান্ড বাকি 210 হয়তো ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা পাবে। এটা থেকে আরো অনেক মুভ করেছে 295-এর মতো হতে পারে, বা এককভাবে কেউ পাচ্ছে না, 232টার মতো ইতিমধ্যেই। তো তার মানে কি, তার মানে কিন্তু যদিও অ্যালায়েন্স হিসাবে ইলেকশন করতেছে ইন্ডিয়াতে, কিন্তু ডাজন্ট মিন যে নির্বাচন হওয়ার পরে অ্যালায়েন্স থাকতে হবে, এটা কোনো কিন্তু মানে নাই, মানে কোনো লিগ্যাল কোনো কমিটমেন্ট নাই। ওকে, যে কোনো দলের সাথে রিঅ্যালায়েন্স করে কিন্তু সরকার গঠন করতে পারে। এটা অনেকবার আমরা দেখেছি ইন্ডিয়াতে বিগত সময়। আচ্ছা, আর ওভারঅল যেটা আমি বলতে চাচ্ছি যে এরকম একটা শিফট, মানে যে প্ল্যাটফর্মে বিজেপি দাঁড়িয়েছিল, এটা মোদি একার না, এটা মোদির যে বিজেপি যে দল, বিজেপির ম্যান্ডেটই ছিল দুটা জিনিস, একটা হলো হিন্দু পপুলারিজম, আর আরেকটা যেটা অভিযোগ করা হয় ওনাদের দেশের ভিতরে একটু ফ্যাসিজমের দিকে এই একসঙ্গে চলে যাচ্ছে, অটোক্র্যাটিক সিস্টেমে। তো সেটার কিন্তু একটা অ্যালার্ম পুরো দেশে, বাংলাদেশেও কিন্তু এখন বুঝতে হবে যে গ্লোবালি কিন্তু এই রিলিজিয়াস পপুলারিজমও কমে যাচ্ছে, আর ফ্যাসিজম বা অথরিটেরিয়ান ব্যবস্থাপনা বা সরকারি ব্যবস্থাপনা কিন্তু দীর্ঘদিন টিকে না। এটা যতই উন্নয়নের কথা আমরা বলতে চাই, যত ডেভেলপমেন্টের কথা আমরা এগিয়ে নিতে চাই, ডেমোক্রেসি আলটিমেটলি কিন্তু সেলফ কারেক্টিং। সো ডেমোক্রেটিক দেশ, ডেমোক্রেটিক মানুষ আলটিমেটলি ডেমোক্রেসিকে বেছে নেয়, যেটা এখন ইন্ডিয়া আমাদেরকে দেখাচ্ছে, আমি সব ভবিষ্যতে অন্য অনেক রাষ্ট্রতে আমরা দেখব। ভারত প্রসঙ্গ থেকে আমরা কথাগুলো তুলছিলাম আর কি, ভারতের যে পরিবর্তনটা এসেছে এটা আসলে কোন দিকটা ইঙ্গিত করছে? ভারত আর বাংলাদেশের যে প্রসঙ্গটা আমরা তুলে আনছি, যে ডেফিনেটলি ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে ইকোনমিক ইন্ডিকেটরগুলো, যে ইনফ্লেশন রেট অনেক হাই, আনএমপ্লয়মেন্ট রেট অনেক হাই, দরিদ্র হারে যে লোকগুলো উঠতে চেষ্টা করেছিল আবার নিচে নেমে যাচ্ছে, করাপশন আর নেপোটিজম অনেক হাই। হ্যাঁ, কিন্তু ওইটাতে আমি যাচ্ছি। তো কিন্তু ডিফারেন্সটা হলো একটা বড় ডিফারেন্স, যে বাংলাদেশে কিন্তু এই সমস্যা সবগুলা বলবো না, বাট বেশিরভাগগুলো ম্যানমেড।
মানে করাপশনকে প্রায়োরিটি দেওয়ার জন্য সাধারণ মানুষের বা সাধারণ জনগণের প্রায়োরিটিগুলো কিন্তু নিচে নেমে গেছে। এই ইনএফিশিয়েন্সিকে বারে বারে ওভারকাম করার জন্য বা মানে ঢাকার জন্য মেরিটোরিয়াস যারা জনগণ আছে তারা চাকরি পাচ্ছে না বা তাদেরকে চাকরির জন্য উৎসাহ করা বা তৈরি করা হচ্ছে না। আপনি উদাহরণটা আমি দিই, বিগত 10 বছরে দেখেন ফ্ল্যাট রেটে যতগুলা সংস্থা বা রিসার্চ ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, ব্যক্তিরা বলছে যে শিক্ষার ব্যাপারে বাজেটের জন্য অ্যালোকেশন বাড়িয়ে দেওয়া হয়, স্বাস্থ্যর ব্যাপারে জন্য যার অ্যালোকেশন বাড়িয়ে দেওয়া হয়। এখনও কিন্তু আমরা দেখতেছি যে দুইটা প্রধান জায়গায় স্যাক্রিফাইস করা হয়, শিক্ষা এবং স্বাস্থ্য। এই শিক্ষা স্বাস্থ্য যদি শিক্ষাকে স্যাক্রিফাইস করেন, এই যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা কখনোই বাড়বে না, বেকারত্বের সংখ্যা না। কিন্তু আমরা যদি শিক্ষা স্বাস্থ্য কেন প্রায়োরিটি হবে? আমরা তো জ্বালানি খাতে অনেক ভর্তুকি দিচ্ছি, কারণ জ্বালানিটা আমাদের দরকার, বিদ্যুৎ আমাদের দরকার। আমরা ওইখানে আমাদের সব কিছুই দরকার, কিন্তু সব কিছুর দরকারের সাথে যদি দুর্নীতি তো আমার দরকার নাই, সব কিছু ইনএফিশিয়েন্সি অ্যাড করে দেন। যে জ্বালানি খাতে দরকার আমার 17,000 মেগাওয়াটস অফ পাওয়ার, কিন্তু আমরা উৎপাদন করার কন্ট্রাক্ট করে ফেলছি 27,000। তো ক্যাপাসিটি চার্জ কেন দিচ্ছেন আপনি প্রত্যেক মাসে মাসে 10,000 এক্সট্রা মেগাওয়াটের জন্য, যেটা আবার ফরেন এক্সচেঞ্জে। তো এখন ফরেন কারেন্সি ঠেকানোর জন্য বা ফরেন কারেন্সি ক্যাপাসিটি চার্জ করার জন্য আমরা বাকি ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছি। ইম্পোর্ট বন্ধ করা মানে আমাদের যেই র মেটেরিয়ালস দরকার সেটা না আসলে আমাদের এই এক্সপোর্ট বাড়বে না। তো সেখানে আপনি ইকোনমি সুইং করতেছেন জ্বালানি আনার জন্য, তো কদিন পরে জ্বালানিটা কে ব্যবহার করবে, কোন ইন্ডাস্ট্রি ব্যবহার করবে? ইন্ডাস্ট্রি বন্ধ করে দেন। সো উই আর স্যাক্রিফাইসিং আমাদের এডুকেশন অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড হেলথ। উই হ্যাভ স্যাক্রিফাইস এডুকেশন অ্যান্ড হেলথ। এখন আমরা যাচ্ছি এগ্রিকালচারের দিকে, যে এগ্রিকালচারে অনেকবার শোনা হয়েছিল, যদিও ডাটাতে একটু ডিবেট অফকোর্স আছে, বা শোনা হয়েছিল যে আমরা খাদ্যতে আমরা সেলফ সাফিশিয়েন্ট, কিন্তু আবার এফএও রিপোর্ট বলছে যে পুরা পৃথিবীতে বাংলাদেশ হলো 3rd লার্জেস্ট ফুড ইম্পোর্টিং কান্ট্রি। তো রাইস বাদে আমরা সব ইম্পোর্ট করতেছি। কিন্তু আবার তো এই আগামীতে যে বাজেটটা আসবে আর আগামীতে যে দিনগুলি যাবে, এই প্ল্যানিং তো আমরা দেখতে চাচ্ছি যে আমরা এগ্রিকালচার, এডুকেশন, হেলথে কোথায় আমরা প্রায়োরিটি। খুব চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। ওকে, আমরা যদি কর্মসংস্থান বা দারিদ্র্য বা স্বাস্থ্য, শিক্ষা এগুলোর উপরে কথা বললাম, কিন্তু এর বাইরে আর কি মেজর চ্যালেঞ্জেস আছে যেগুলো ধরেন যে বাজেটকে ইম্প্যাক্ট করতে পারে বা আমাদের ওভারঅল প্ল্যানিংকে ইম্প্যাক্ট করতে পারে? ধন্যবাদ। দেখেন, চ্যালেঞ্জ কিন্তু সবসময় আছে, থাকবে, ভবিষ্যতেও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, ওইটা ইস্যু না। মূল ইস্যু হলো যে আমাদের বাজেট বলেন বা ফিজিক্যাল পলিসি বলেন বা দেশ নিয়ন্ত্রণ গভর্নেন্স বলেন, আমাদের উদ্দেশ্যটা কি? এখন বর্তমান যেটা আমরা শুনতেছি, বাজেটটা তো পেশ হবে আরও 2 দিন পরে, বাট আমরা এটা শুনতেছি যে বর্তমান এই সরকারের প্ল্যানিং হলো রেভিনিউ বাড়ানো। তো ঠিক আছে, সরকারি আয় বাড়াচ্ছেন, ভালো জিনিস, কিন্তু সাধারণ নাগরিকের আয়ের ব্যাপারে চিন্তা করবে কি? একটা সিটিজেনের যে মৌলিক অধিকার, যে সরকার বা রাষ্ট্র তার আয় বাড়ানোর ব্যবস্থা করে দিবে, আবার ওই বাড়ানো আয় রক্ষার ব্যবস্থা করে দিবে। কিন্তু বর্তমানে আমরা দেখতেছি যে যারা যারা হয়তো অবৈধভাবে আয় অর্জন করতেছে তাদেরকে রক্ষা করার জন্য নানা রকমের ভুল নীতি বা টেকনিক্যাল লিগ্যাল সিস্টেম আমাদের আছে। আর যারা যারা চেষ্টা করতেছে সৎভাবে আয় আদায় করার জন্য, তাদেরকে কিন্তু তাদের বিনিয়োগ রক্ষা করার কোনো ব্যবস্থা আমরা দেখছি না। প্রথম এক্সাম্পল হলো যে ফরেন ইনভেস্টর যারা আছে তারা সবাই এখন কমপ্লেন করতেছে তারা তাদের ডলার বা আয় রিপ্যাট্রিয়েট করতে পারছে না। দ্বিতীয় এক্সাম্পল হলো যে এতদিন আমরা 9% আমাদের এফডিআর আটকিয়ে রাখছিলাম একটা ডিপোজিটের হিসাবে, ইনফ্লেশন ছিল 10%, মিনিং প্রতি বছরে আমাদের কিন্তু ফোর্স করা হয়েছিল টাকার মূল্য কমানোর জন্য, বাই ফোর্স, বাই ডিজাইন বলতে পারেন। তো এগুলা তো মানে সরকারের যে দায়িত্ব বা রাষ্ট্রের যে দায়িত্বর সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আর বিশেষ হলো এখন যেটা আমরা স্বাস্থ্য খাত বলতেছি, স্বাস্থ্য খাতের যে অ্যাডভান্সমেন্টটা হয়েছে বা যেই সার্ভিসটা দিতে পেরেছে সব ঠিক আছে, বাট কোনো কিছু কিন্তু জাস্টিফাই করে না অ্যাডেড দুর্নীতি বা ইনএফিশিয়েন্সিকে প্যাট্রোনাইজ করার জন্য। স্বাস্থ্য খাতে এটা ইউএন রিপোর্টে বলা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টে বলা হচ্ছে যে 60% খরচ একটা বাংলাদেশি নাগরিক এখন নিজের পকেট থেকে ব্যয় করতেছে। তার মানে আমি সার্ভিস হয়তো পাচ্ছি, এটা নিয়ে আমি এখন ওই ডিবেটে যাচ্ছি না, কিন্তু টাকাটা তো আমার পকেট থেকে চলে যাচ্ছে। তো আমি যখন 60% আয় দিয়ে দিচ্ছি স্বাস্থ্য খাতে, তো আমি খাবো কি, আমার পরিবারের জন্য স্কুল ফিস কীভাবে দিব, কাপড় কীভাবে কিনবো, বাড়ি ভাড়া কীভাবে দিব? তো এই সাধারণ জনগণের আর্থিক অবস্থা তো সামনে বিবেচনা রাখতে হবে।
বাজেটের মূল লক্ষ্য থাকা উচিত ছিল ওটা, তো ওটাকে যে আমরা যদি আগামী দেখতে পারি তাহলে আমরা খুশি হব, আর আমরা মনে হচ্ছে না যে আমরা সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। ডক্টর মিজান বলছেন মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ নিডেড, এবং সেখানে কোঅর্ডিনেশনের একটা অভাব আছে, এবং এটাকে কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে যে চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন কিনা, বা আপনারা এই ব্যাপারে কোনো পরামর্শ, মানে আমি বলছি আপনি বলতে যে আপনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত, সেখানে কোনো কনস্ট্রাকটিভ, কোনো অ্যাকসেপ্টেবল কোনো চিন্তা আপনারা দিতে পারেন কিনা? নো, থ্যাংক ইউ। সো আমরা আপনার ওয়ার্ড থেকে আমি একটু যদি কেড়ে নিই, মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচই তো গণতন্ত্র। সো যেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, মিনিং কালেকটিভ ডিসিশন আমরা যাব, অথবা চেকস ইন ব্যালেন্সের মাধ্যমে আমাদের সমাজ ইনস্টিটিউশনে বাস করবে, তখনই তো এই সমস্যাগুলা রোধ করার বা সলিউশন পাওয়ার দিকে আমি এগিয়ে যেতে পারি। যেখানে একটা অটোক্র্যাটিক সিস্টেম বাস করে, অ্যান্ড দিন দিন এই সিস্টেমটা আরও অটোক্র্যাটিক, আরও সেন্ট্রালাইজেশনে চলে যাচ্ছে, তখন তো ভালো পরামর্শ দেওয়ার লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যারা পাচ্ছে তারা মুখ খুলতে পারতেছে না, কারণ কে কী বলে কোন বিপদে পড়ে, বা কে ভালো করতে যায় আবার নিজে ব্যক্তিগত খারাপ এক্সপিরিয়েন্স ফেস করে, এইসব ইস্যুস নিয়ে তো কেউ আসতে পারতেছে না। আমরা যে গভর্নর মহোদয়ের কথা যেটা বলতেছি, হয়তো উনি অনেক জায়গায় ভালো ছিল বা সার্ভ করছে আমরা জানি না, বাট যেখানে একটা আন্তর্জাতিক ক্রেডিবল সংস্থা ওনাকে ডি রেটিং দিয়ে দিচ্ছে, তারপরেও কেন আমরা একটা গভর্নরকে জোর করে একটা গদিতে বসিয়ে রাখবো, যেখানে বিকজ আমরা সিস্টেম তো বুঝি যে এ পারসন ক্যান নট বি অনলি হেল্ড রেসপন্সিবল ফর অল দ্য মিজারিজ। আমাদের যে সিস্টেম, এখানে আমি ওনার সঙ্গে, ডক্টর মিজানের সঙ্গে একমত যে এটা উনি ব্যক্তি হিসেবে উনি এই পদের মধ্যে আছেন, XYZ যাকে আপনি দেন, যদি আপনি সিস্টেমিক ডেভেলপমেন্টের মধ্যে না যেতে পারেন, কোঅর্ডিনেশন যদি এস্টাবলিশ করতে না পারেন, তাহলে তো হি ইজ বাউন্ড টু বি মানে ফেলিয়ার। এক্স্যাক্টলি। সো ব্যাক টু দ্য সিস্টেম অফ অটোক্রেটিক, ইভেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নরও সেন্ট্রালাইজ সিস্টেমে চলে গেছে। ওনার মন মতো উনি আগে অবজারভার দিত, এখন কোঅর্ডিনেটর দেয়, মন মতো মিডিয়াকে ঢুকতে দিবে, নাহলে মিডিয়া ঢুকতে দিবে না, কোনো কথা বলবে না। আর এই সময় তো আমরা এক্সপেক্ট করতেছিলাম সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং সেন্ট্রাল ব্যাংক আরও ট্রান্সপারেন্ট হবে, এই সময় আরও ওরা উদার হবে পরামর্শ নেওয়ার জন্য, নট পরামর্শকে মানে সরিয়ে দেওয়ার জন্য। এখন আপনি যদি এই মানে মূল আমাদের আবার সমস্যাতে আসেন, মূল সমস্যাটি হলো যে ইনএফিশিয়েন্সি অ্যান্ড প্রায়োরিটি অন করাপশন। বিকজ যেই লোনটা আমরা নিয়েছি ইন্টারন্যাশনাল লোন, ইয়েস জিডিপির রেশিও অনুযায়ী আমাদের ইন্টারন্যাশনাল লোন কিন্তু মানে খারাপের ধারা কেসও নাই, আমরা কিন্তু ভেরি ভেরি ম্যানেজেবল জায়গায় আছি, কিন্তু এত অল্প লোন নিয়েও আমরা দেশের অর্থনীতি ম্যানেজ করতে পারছি না। তো সেটা তো ডাইরেক্ট রেজাল্ট হলো বিকজ অফ করাপশন অ্যান্ড ইনএফিশিয়েন্সি, অন্য কিছু না। মানে এত কম লোন নিয়েও পারছে, অন্য অন্য দেশ কিন্তু জিডিপির অনেক বেশি লোন নিয়ে আগাচ্ছে, কিন্তু এত ইনভেস্টমেন্ট করেও আমরা ডক্টর মিজান যেটা বলছেন যে উনি অত অ্যালার্ম দেখেন না রিজার্ভের ব্যাপারে, প্রতিনিয়ত কিন্তু অ্যালার্ম বাজছে, হ্যাঁ, এবং ওই ডিক্লাইনিং ট্রেন্ডটা এটা কীভাবে রিপ্লেনিশ করা যায়, IMF-এর টাকা কবে পাওয়া যাবে, কিংবা প্রাইম মিনিস্টার চায়না ভিজিট করবেন, তখন চায়না কি ক্রেডিট লোন আমাদের দিতে পারে কিনা, আমাদের স্ট্যান্ড বাই করতে পারে কিনা, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনি কোনো অ্যালার্ম দেখেন কিনা, বা ওনার মতো আপনি আশ্বস্ত বোধ করছেন কিনা? না, উনি তো আশ্বস্ত বোধ করতেছে, কারণ ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার যে নলেজ, ডাটা বলে যে আমরা এখনও এমন জায়গায় আছি যে উই আর ম্যানেজেবল, সত্যি কথা। বাট আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ বলে যে ম্যানেজেবল থাকলেও আমাদের বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের ওই সৎ উদ্দেশ্য নাই এই সিচুয়েশনটাকে ম্যানেজ করার জন্য। আমি সেই আঙ্গিকের কথা বলছি, কারণ আপনি জাস্ট যদি সিম্পল কথা বলেন যে এই IMF যে শর্তগুলি এখন বলতেছে, শর্ত এখন হলো কন্ডিশন, জাস্ট 5 বছর আগে কিন্তু এই সব শর্তগুলো কিন্তু ছিল পরামর্শ, বিএনপি থেকেও ওগুলো ছিল পরামর্শ, বিভিন্ন ইকোনমিস্ট, ইউনিভার্সিটি প্রফেসর্স এবং এক্সপিরিয়েন্স ইনস্টিটিউশন হেডসদের থেকে, সবার কাছ থেকে কিন্তু অলমোস্ট সেম রেকমেন্ডেশনগুলো ছিল যে ইনফ্লেশন কমানোর জন্য অনেকগুলি টুলস অ্যান্ড পলিসিস আছে, যে কোনো একটা বেছে নেন, ফরেন এক্সচেঞ্জটাকে একটু আস্তে আস্তে রিলিজ করা শুরু করেন, এই আটকিয়ে রাখেন না এক জায়গায়। পরামর্শগুলো ছিল যে গুড গভর্নেন্স ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর স্পেশালি নিয়ে আসেন, ট্রান্সপারেন্সি ইন দ্য ক্যাপিটাল মার্কেট, যেখানে আপনারা জানেন এখন আমাদের আগে ছিল সার্কিট ব্রেকার দিয়ে সব শেয়ার বন্ধ করে রাখছিল, এখন সার্কিট ব্রেকার খুলছে, সব শেয়ার পড়ছে দাম, এখন ক্যাপিটাল মার্কেটে আর কোনো বিনিয়োগ ঢুকছেও না, আর কেউ বেরো করতে পারে, মাজা ভাঙা অবস্থা। তো আমরা তো এই পরামর্শগুলো দিয়ে আসছি, তো পরামর্শ যদি 5, 7, 8 বছর আগে নিত, তাহলে আজকে অবস্থা তো আমরা আসতাম না। আমাদের তো এখানে দুঃখ এবং অভিযোগটা এখান থেকে স্টেম করে। আজকেও যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে
সেগুলো কিন্তু কেউ আমলে নিচ্ছে না, নিতে চাচ্ছেও না। এখনও কিন্তু অনেক ভালো ভালো আইডিয়াস ইকোনমিস্টরা, ইউনিভার্সিটি প্রফেসররা এবং ইনস্টিটিউশনাল হেডরা দিতে চেষ্টা করছে, কিন্তু এই অটোক্রেটিক রেজিম তো এটা শুনতে চাচ্ছে না। অ্যান্ড বিএনপি ব্যাপারে আপনি যেটা বলে যে একটা সিম্পল উদাহরণ আপনাকে দিয়ে, আমরা শুনতেছি 7 লাখ কোটি টাকার মতো বাজেট নিয়ে আমরা আগামীতে প্রায় 8 লাখ, প্রায় 8 লাখ নিয়ে আমরা 7,96,000 চেষ্টা করতেছি। ওকে, তো এত কুইক ট্রান্সফরমেশন আমাদের বাংলাদেশে হলো, এই ডলারটাকে আর একটু ডিভ্যালু করে দিল, ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দিল, হঠাৎ করে 4-5টা ডিসিশন নিয়ে নিল। কেন? বিকজ IMF থেকে $1 বিলিয়ন অগ্রিম চেষ্টা করছে রিলিজ করার জন্য। $1 বিলিয়ন তো হলো 17,000 কোটি টাকা। তো আমরা মাত্র 17,000 কোটি টাকার জন্য এত হিমশিম খেয়ে যাচ্ছি, যেখানে আমরা বাজেট পেশ করতেছি 8 লাখ কোটি টাকার। তো আমরা ডেফিনেটলি অনেক তথ্য ভিতরে আছে যেটা সরকার থেকে আমরা পাচ্ছি না। ডেফিনেটলি অনেক রেড অ্যালার্ট বা খারাপ অবস্থা হয়তো আমাদের ডি র্যাঙ্কিং গভর্নর মহোদয় জানে, যেটা আমাদের সাথে শেয়ার করছে না। সেই ডাটাগুলো যদি আসলে চলে আসে, তাহলে হয়তো স্যাররা বা অন্য অন্য ইনস্টিটিউশনাল হেডরা, এক্সপিরিয়েন্স লোকরা অন্য আরো ভালো ওপিনিয়ন দিতে পারে। আই এম নট শিওর, আই এম সেইং যে 17,000 crore জন্য, যেখানে স্যারই বললেন যে আমাদের রেমিটেন্স অলরেডি আসতেছে কিন্তু $2.5 বিলিয়ন, রেমিটেন্সের জোর দিলে তো আমরা 5 বিলিয়ন এখান থেকে নিয়ে আসতে পারি। আমার 4.6 বিলিয়ন লোন লাগতেছে না। এক্সপোর্ট এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যেটা আমরা বারে বারে বলে আসতেছি, এক্সপোর্ট বাড়ালেই তো আমাদের 50 বিলিয়ন অ্যানুয়ালি চলে আসে, সেটাও কেন আমরা করতেছি না? আমরা কি 4.6 বিলিয়ন, সেটাও 5 বছরের জন্য এই এতগুলো কন্ডিশনস নিচ্ছি, আবার হানা দিচ্ছি যে কন্ডিশনগুলো একটু শিথিল করো, আমাদের টার্গেট বেসটাকে আর একটু কমায় দাও। তো ডেফিনেটলি অনেক তথ্য এখানে গোপন রয়েছে।